This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আচ্ছা অনির্বাণ, সিএ ওয়াকআপ থেকে এসআইআর, এই তৃণমূলের জামানায় যে কোনো জায়গায় মানছি না মানবো না স্লোগানটা আমি দেখছি কোথাও তাণ্ডবে বদলে যাচ্ছে। সরকারি অফিসে কিন্তু বাদ যাচ্ছে না। এই যেমন ফরাক্কায় তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিডিও অফিস দেদারে ভাঙচুর চলল। কল্যাণীতে এসডি অফিসের মধ্যে বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ। শাসক দল হয়েও আইন ভঙ্গের প্রবণতা প্রশাসন কি দেখতে পাচ্ছে না? এ যেন যেমন খুশি তেমন ভাঙচুর করো। গোছা গোছা কাগজ ছোড়া হলো সরকারি কর্মচারীর দিকে, লাথি মারা হলো টেবিলে, সরকারি কর্মীকে লক্ষ্য করে ছোড়া হলো চেয়ার। একেবারে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ভোটার তালিকার নিবিড় সংশোধনে শুনানির নামে হয়রানি হচ্ছে, এই অভিযোগে বুধবার সকালে ফরাক্কা বিডিও অফিসে বিক্ষোভ দেখায় কংগ্রেস। আমরা পারছি না, পারবো না। যাতে কোনো ঝামেলাই হয়নি। কয়েক ঘন্টা পর ময়দানে তৃণমূল নামতেই তুলকালাম কাণ্ড। আমার ওই 1986-82 মুখ্যমন্ত্রীর বলেই চাইছো, হ্যান্ড চাইছো, পারছি না, মানবো না। এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছেন মনিরুলেরই দলের সাংসদ দেব। রাজনৈতিক বিরোধিতা করলেও নিয়ম মেনে নির্বাচন কমিশনের শুনানিতে যাবেন বলে তিনি জানিয়েছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাও শুনানিতে ডাক পেয়েছেন, তিনিও বলেছেন যাবেন। যেখানে তৃণমূলের মধ্যে দৃষ্টান্ত তৈরি হয়েছে, তখন সেই দলেরই বিধায়ক এসআইআর এর বিরোধিতায় নিজের সরকারেরই অফিস ভাঙচুরে নেতৃত্ব দিচ্ছেন। তুমি ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের আইন মানবে না, ভারতবর্ষের সংবিধান মানবে না, প্রশাসনিক দপ্তর ভাঙচুর করবে, মামার বাড়ির আবদার নাকি এগুলো? দেখাবে এটা যে দেখো এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরাই প্রতিবাদ করছি, তাহলে বুঝুন গোটা গেমটা। এসআইআর এর শুনানি পর্বে 7 নম্বর ফর্ম নিয়েও ব্যাপক হইচই। 7 নম্বর ফর্ম আসলে কি কাজে লাগে? ভোটার তালিকায় কোনো নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করা বা মৃত বা স্থানান্তর হওয়া ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে ব্যবহার করা হয় এই ফর্ম। বাঁকুড়ায় বিজেপি নেতার গাড়ি থেকে গোছা গোছা 7 নম্বর ফর্ম আটক করার পরে সতর্ক থাকতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। সবাইকে বলবো, যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে। দলকে চোখ কান খোলা রাখতে বলেছিলেন, কিন্তু কল্যাণীর তৃণমূল অতি সক্রিয় হয়ে যেন ধরে আনতে গিয়ে বেঁধে আনলো। বুধবার 7 নম্বর ফর্ম নিয়ে কি কাণ্ডই না ঘটল মহকুমা শাসকের দপ্তরে। হেনস্থার মুখে পড়লেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে কাজ তারা করতে যাচ্ছে এসআইআর-এ, সেই এসআইআর-এ সম্পূর্ণভাবে এরা ডিস্টার্ব ক্রিয়েট করছে। একদম মার্ক করে তৃণমূলের ভোটারদেরকে নাম কাটতে চাইছেন বিজেপির বিধায়ক। প্রশাসনের কাছে আমরা আপিল করব যে সমস্ত গাড়ি চেক করতে হবে। ফরাক্কা থেকে কল্যাণী এসআইআর এর বিরোধিতার নামে যা ঘটল তা আসলে ক্ষমতার আস্ফালন। এতে কি শাসক দলের সুনাম ছড়াচ্ছে? কৌশিক ঘোষ ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, টিভি9 বাংলা। তৃণমূলে কেউ যদি পদ পান, মেয়াদ কতক্ষণের হবে? পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাজনীতির কুইজে এই প্রশ্নের উত্তর পাওয়া খুব মুশকিল। ব্লক সভাপতির তালিকায় লাল কালি জেলা সভাপতি, তার ফল চেয়ার যত তাড়াতাড়ি এলো তার থেকেও দ্রুত কারা হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরে আসার আগে এই লক্ষণ যে খুব একটা ভালো ঠেকছে না। সকালে তৃণমূলের অঞ্চল সভাপতির পদ পাওয়া, পদ প্রাপ্তির কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে পোস্ট। দুপুরে তৃণমূলের নতুন অঞ্চল সভাপতিকে ঘটা করে সংবর্ধনা। সন্ধ্যায় সেই তৃণমূল নেতাকেই দলের পার্টি অফিস থেকে তাড়া করল তৃণমূলের একাংশ। পার্টি অফিসের সামনে তৃণমূল নেতা খেলেন বেদম মার। পদের সঙ্গে কেড়ে নেওয়া হলো পার্টি অফিসের চাবিও।
তৃণমূল নেতার পদ প্রাপ্তি এবং তা জানার আগেই বিদায়। শাসক দলের নাটক পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার লক্ষ্মীপুর অঞ্চলের সভাপতির নাম ঘোষণা করেন তৃণমূলের ব্লক সভাপতি। 3টি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট ঘোষণা করছি নতুনভাবে। তো মফু সরকার চেয়ারম্যান, লক্ষ্মীপুর 1 নম্বর অঞ্চল, গৌতম মল্লিক প্রেসিডেন্ট। ব্লক সভাপতির ঘোষিত নাম অবৈধ। 24 ঘন্টার মধ্যে জানান তৃণমূলের জেলা সভাপতি। যারা ছিলেন আগে সভাপতি তারাই থাকবেন, তাদেরকে সরিয়ে অন্য কেউ কোনো কাজকর্ম করতে পারবেন না। চন্দ্রকোনার লক্ষ্মীপুর অঞ্চলে তৃণমূলের যুবর দায়িত্বে ছিলেন গৌতম মল্লিক। পদ প্রাপ্তির আনন্দে অনুগামীদের নিয়ে সিকি উৎসব। অঞ্চল সভাপতি গৌতম মল্লিককে বরণ করে নিচ্ছে। কয়েক ঘন্টার মধ্যেই এমন অভিজ্ঞতার মুখে পড়তে হবে তা ভাবতেও পারেননি। তাকে যেহেতু পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই আক্ষেপেই এই হামলা হয়। দল এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখুক। তৃণমূলেতে সবই হচ্ছে কাটমানির লড়াই। যে কাটমানি নিতে পারবে আর দিতে পারবে তাদেরই তৃণমূলের স্থান আছে। যে অঞ্চল ঘিরে তৃণমূলে এত টানাপোড়েন সেই লক্ষ্মীপুরে গত বিধানসভা নির্বাচনে 999 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। লোকসভা ভোটেও লিড নয়, 143 ভোটে পিছিয়ে পড়ে জোড়াফুল। পিছিয়ে থাকা অঞ্চলে অবশ্য কোন দলে বরাবরই এগিয়ে শাসক দল। চন্দ্রকোনা থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। সমর্থক ও সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে চেষ্টার কোনো কসুর করছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যতটা পারছেন সাধারণ মানুষের মধ্যে নিজেদের নিয়ে যাচ্ছেন মমতা, অভিষেক। কিন্তু তৃণমূল স্তরে কি হচ্ছে বলুন তো? ছাত্রনেতাকে বাউন্সার নিয়ে ঘুরতে হচ্ছে। ছাত্রনেতা ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ের ছবি সে কথাই বলছে তো। কালো জ্যাকেট, কালো মাস্ক, কারো হাতে আবার ওয়াকি টকি। দাদাদের পেছনে পেছনে ছুটে চলেছেন, সুরক্ষা দিচ্ছেন। তবে দাদারা বিরাট কোনো নেতা বা সেলিব্রিটি নন। শিকি নেতাও হয়ে উঠেছেন কিনা সন্দেহ আছে, কিন্তু তাদের নিরাপত্তায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। কলেজে সোশ্যালের অনুষ্ঠান, সেখানে বাউন্সার নিয়ে দাপালেন দুজন, কিন্তু কেউই কলেজের ছাত্র নন, সম্পূর্ণ বহিরাগত। জেলায় কান পাতলে শোনা যাচ্ছে অনুষ্ঠান নিয়ে নিজেদের মধ্যে অশান্তি মারামারি হয়েছিল কয়েকদিন আগে। অনুষ্ঠানের দিনও সেই ভয়টাই হয়তো পাচ্ছিলেন এই দুই শিকি নেতা। একজন বলছেন ব্যক্তিগত কারণে নিরাপত্তা, আরেকজনের দাবি একদল বাউন্সার তার ভাই। আমার জানা নেই কিছু। আমরা নিরাপত্তা বাহিনী সরকারিভাবে যা রাখার দেখেছি, আর কে কোন রঙের পোশাক পরে আসবে এটা অধ্যক্ষ ঠিক করে দেবেন না। কলেজ কর্তৃপক্ষ কিভাবে তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত যে 3 বাচ্চার বাবা, তাদের হাতে এই যে এত সুন্দর একটা বাৎসরিক অনুষ্ঠান তাদের হাতে তুলে দিল, কলেজের প্রিন্সিপাল অবধি, টিএমসি দলদাস। তৃণমূলের জেলা নেতৃত্ব ছাত্র নেতাদের এই আচরণে কি যুক্তি দিচ্ছে? এটা না হয় বাঞ্ছনীয়, বাউন্সার বলে কোনো কিছু হয় না। তবে ওরা কেন বাউন্সার নিয়ে ঘুরছে, যদি ওরা করে থাকে আমিও খবর পেয়েছি, বিষয়টা দেখবো এবং জানার চেষ্টা করবো কেন করেছে। শোনা যায় ধূপগুড়ি বিধায়ক নির্মল কুমার রায়ের খুব কাছের লোক এই দুই শিকি নেতা, বিধায়কের পাশে। তাই কি এত বারবারন্ত? ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আক্ষরিক অর্থে এ যেন ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার জোগাড়। কিছু মরশুমি ফুল আর ফলের প্রদর্শনী, আর সেই মেলার খরচ কত হতে পারে? ফুল মেলায় সরকারি টাকার পুকুর চুরির অভিযোগে শান্তিপুরে জোড়া ফুলে বিস্তর অশান্তি। ততক্ষণ সব লুটে পুটে খাচ্ছে। 30 লাখ টাকা একটা গল্প শুনছি, এত টাকা খরচের মেলা হচ্ছে না। কথায় বলে ফুল থাকলে কাঁটা তো থাকবেই, আর ফুলের মেলা হলে কি কাঁটার বদলে কাটমানি? তৃণমূল পরিচালিত পুরসভা পুষ্প প্রদর্শনীর খরচ দেখালো 30 লক্ষ টাকা। নদিয়ার শান্তিপুরে তো তেমনই অভিযোগ। কিছু গোলাপ, চন্দ্রমল্লিকা, পাহাড়ি পাতা ও ফলের জন্য খরচ এত টাকা। বিশ্বাসই করতে পারছেন না খোদ শাসক দলের কাউন্সিলররা। দলেরই চেয়ারম্যানকে তাঁরা নিশানা করছেন। আমাদের তো জানানোই হয় না, পুষ্পমেলায় কোনো কমিটি হয়নি। প্রথম বছর একবার কমিটিতে ছিলাম, শুধু নামকে বাঁচতে। তৃণমূল কাউন্সিলরদের একাংশের দাবি, পুষ্পমেলায় কারা অংশ নেবেন, কিভাবে আয়োজন হবে, কোন খাতে কত টাকা খরচ হবে, সব সিদ্ধান্ত একাই নিয়েছেন চেয়ারম্যান সুব্রত ঘোষ। পুরসভার ভাইস চেয়ারম্যানও নাকি এ ব্যাপারে অন্ধকারে।
বছর 30 লাখ ধরা হয়েছে, আমরা শুনেছি সেটা, কিন্তু কোনো রকম আলোচনা করা হয়নি। কোথা থেকে ব্যবহার করা হচ্ছে এটা তো আমি জানি না। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাসেই ভেঙেছে নতুন ঢালাই রাস্তা, উঠে যাচ্ছে পিচের আস্তরণ, বহু এলাকায় রাতে আলো জ্বলে না, পানীয় জল ও নিকাশির হালও খারাপ। সেখানে 30 লক্ষ টাকা খরচ করে ফুল মেলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। ভোগান্তি মানুষের ঠিক করে তারপরে মানুষের এই পুষ্প মেলা, খেলা মেলা এগুলো করুক। যে জিনিসগুলো আগে 10 টাকা দাম ছিল সেই জিনিসগুলো এখন 40 টাকা দাম হয়ে গেছে। স্বাভাবিকভাবে সেই রেশিও অনুপাতে এটা বেড়ে যাচ্ছে। পৌর পরিষেবা তো কিছু নেই শান্তিপুর পৌর পরিষেবা, বরং সেই আমাদের দেওয়া করে টাকাটাকে এই খেলা মেলা করে নয়-ছয় করছে। তৃণমূলের ঘরোয়া গোলমালে নদিয়ার কৃষ্ণনগর ও গয়েশপুর পুরসভায় প্রশাসক বসেছে, শান্তিপুরও বেঁধেছে গোলমাল। তাহলে প্রশ্ন হচ্ছে, শান্তিপুর পৌরসভা কিন্তু তাহলে প্রশাসক বসতে চলেছে? নদিয়া থেকে ক্যামেরা প্রশাসিত মনে করল যে বিনয় বাবু। ভারতীয় সংস্কৃতি ও বিশ্বাসে আজ থেকে উত্তর দিকে মুখ ফেরালেন সূর্য। এবার রাত ছোট হবে, দিন হবে আরো বড়। গন্ডার, হাতি, চিতাবাঘ, কিং কোবরার সঙ্গে যাদের বাস, তাদের গ্রামেও বড় দিন আসছে। 7 কিলোমিটার দূরে স্কুলে যাওয়া মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। বনবস্তির ইতিহাসে এই প্রথম। আজ মকর সংক্রান্তির দিনে এক সংক্রান্তি। হাতিগন্ডারের ভয়ে কাবু গ্রাম। ভয়কে জয় করে জঙ্গলের অন্ধকার চিরে স্বপ্নের উড়ান ডুয়ার্সের কন্যা সুমিলা। গরুমারা জাতীয় উদ্যানের রামসাই বিটের বনবস্তি এলাকার বাসিন্দা। প্রান্তিক এই গ্রামের প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী। যাবতীয় প্রতিকূলতাকে দূরে ঠেলে এগিয়ে চলেছে সুমিলা। রামসাইয়ের পানবাড়ি ভবানী হাই স্কুলের ছাত্রী। বাবা বাইরে কর্মরত, মা চা বাগানের অস্থায়ী কর্মী। রোজ সাইকেলে 7 কিলোমিটার পথ পেরিয়ে পড়াশোনার যুদ্ধ। বড় হয়ে নার্স হওয়ার স্বপ্ন সুমিলার। আচ্ছা, কি আশা রয়েছে তোমার ভবিষ্যতে? হ্যাঁ, মানে নার্সিং করবা? যতদূর সামর্থ্য রয়েছে মেয়েকে পড়াতে চান মা রূপালী ওরাও। ভবিষ্যৎ ভালো হবে, এটাই তো ভালোবাসি আমরা। পাড়াতে মেয়েরা ছেলেরা আছে, ওনাকে দেখে ওরাও ভালো হোক। বনবস্তির প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী। উৎসাহের অন্ত নেই প্রতিবেশীদের। গ্রাম থেকে একজন যদি সফল মাধ্যমিক উত্তীর্ণ হয়ে সফলতম কোনো কাজে যোগ দেয়, তাহলে আমরাও খুব গর্বিত থাকি। সুমিলার উচ্চশিক্ষার যাবতীয় দায়িত্ব নিয়েছেন আইনজীবী তথা সমাজসেবী দুলাল রায়। বিধানসভায় এই বনবস্তি গিরিবাসী ছেলেমেয়েদের শিক্ষার উন্নয়নে আলাদাভাবে প্যাকেজ তোলে। শিক্ষা দপ্তরও আগেও সুমিলাদের মতো পড়ুয়াদের পাশে ছিল, আগামীতেও থাকবে বলে জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত স্কুল শিক্ষা পরিদর্শক। লড়াই করে উঠে আসা ছাত্রছাত্রীদের পাশে আমরা সবসময় আছি এবং তার যে কোনো অসুবিধায় আমরা পাশে থাকব। 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা, হাতে আর কয়েকদিন। শেষ মুহূর্তের রিভিশনে চোখ সুমিলার। ডুয়ার্সের এই কন্যার হাত ধরেই গর্বিত হতে চায় বনবস্তি এলাকা। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, ময়নাগুড়ি। কনকনে শীত উপেক্ষা করে গঙ্গাসাগরে পুণ্যের ডোব। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে গমগম করছে মেলা। চেনা সাগর মেলায় নাগা সাধুদের ভিড়ের মাঝে এবছরের নজির এক অন্য আখড়া। নতুনের সন্ধানে পৌঁছে গিয়েছে TV9 বাংলা। এই মকরেই আবার রারবঙ্গে টুসু বিদায়ের সুর। কপিলমুনির আশ্রমের পিছনে ধুনোর ধোঁয়া আর মন্ত্রোচ্চারণের মাঝে এবার এক নতুন অধ্যায়ের সূচনা। মেলা প্রাঙ্গণে নাগা সাধুদের চেনা ভিড়ের মাঝে একটু ব্যতিক্রমী দেখা মিলছে কিন্নর সাধু সন্ন্যাসীদের। তাদের কারো পরনে লাল শাড়ি, আবার কেউ পরেছেন গেরুয়া বসন। সবার গলায় ও হাতে রুদ্রাক্ষের মালা, কপালে বড় লাল টিপ, হাতে ত্রিশূল ও ডমরু। একেবারে কিন্নর সাধিকারা তারা কিন্তু আগড়া খুলে বসেছেন। কিন্নর আখড়া থেকে তারা এসছেন এবং জুনা আখড়া থেকে তারা এসছেন। এই সাগর প্রান্তে গঙ্গাসাগরের মেলা বা বাবুঘাটের মেলায় যে কিন্নার আখড়া লাগছে, এটা হচ্ছে বাংলার যে কিন্নার তাদের জয়। সারা বছর বিভিন্ন ধর্মস্থানে তাঁরা যান, কখনো উজ্জয়িনী কিংবা বারাণসী, তো কখনো আবার প্রয়াগরাজ। এবছর এসেছেন সাগরে। তবে গঙ্গাসাগরের প্রথমবার আসায় জল, বিদ্যুৎ ও খাবারের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ কিন্নর সাধুদের। यहाँ पे जिस तरीके से इतने श्रद्धालुगण आते हैं, उस हिसाब से सुविधा थोड़ी सी नासाज है, ये भी आप देख ही रहे हैं।
উন্মাদনার মাঝেই বিষাদের সুর রাঢ় বাংলা জুড়ে। 1 মাস ধরে ঘরের মেয়ে টুসুকে আরাধনা করার পর চোখের জলে বিসর্জন। শর্মিষ্ঠা, মন্দির রাজনীতি এই শব্দবন্ধটা বললেই কোন রাজনৈতিক দলের নাম তোমার প্রথম মনে আসে? এখন তো এইভাবে একটা রাজনৈতিক দলের নাম না নিয়ে বরং আমি পরবর্তী প্রতিবেদনটাই দেখি। দর্শকরা আসলে শর্মিষ্ঠা এড়িয়ে গেল। একসময় মন্দির রাজনীতি মানেই গোটা ভারত জানতো বোধহয় বিজেপির কথা বলা হচ্ছে, কিন্তু বাংলায় কি সেটা বলা যায়? বিজেপির চড়া হিন্দুত্ব সামাল দিতে মন্দির রাজনীতি এবার ভরসা তৃণমূলের। উত্তরবঙ্গে শিলান্যাস হচ্ছে বড় মহাকাল মন্দিরে। সরকারি টাকায় মন্দির তৈরি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। পর্যটন শিল্পের বিকাশের পাল্টা যুক্তি দিচ্ছে তৃণমূল। যদিও বিজেপি বলছে মন্দির হচ্ছে বটে, তবে অনেক দেরি হয়ে গেছে। হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না, হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি। সরকারি টাকায় রাজ্যে মন্দির তৈরির অভিযোগে বারবার সুর চড়াচ্ছে বিজেপি। এরই মধ্যে শুক্রবার শিলিগুড়িতে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস। অক্টোবরে উত্তরবঙ্গ সফরে গিয়ে যার ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দির, যেটা রিলিজিয়াস আর কালচারাল হিসেবে এখানে পরিগণিত হবে, উনি শুভ শিলান্যাস করবেন। 2025 সালে 30 এপ্রিল অক্ষয় তৃতীয়া দিন জগন্নাথ ধামের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। 29 ডিসেম্বর নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করেন তিনি। আর এবার মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা শহর জুড়ে অসংখ্য কাট আউটে ছেয়ে দেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকা, যেখানে এই মহাকাল মন্দির কেমন হবে তার ছবিসহ বিস্তারিত তথ্য প্রচার করা হচ্ছে। কিন্তু তার আগে মন্দিরের জন্য নির্ধারিত জমি নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। তাদের অভিযোগ, শিল্পের জন্য বরাদ্দ জমিতে মন্দির হচ্ছে। 700 কোটি টাকার জমি দান মাত্র 1 টাকায়। এইটা কি আমাদের কাছে প্রায়োরিটি? আমাদের কাছে প্রায়োরিটি তো কর্মসংস্থান হবে, স্বাস্থ্য কেন্দ্র হবে, শিক্ষা হবে, পরিকাঠামো হবে, এইগুলো হচ্ছে আমাদের অগ্রাধিকার হবে। যদিও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও শিলিগুড়ির মেয়র দাবি করেছেন, পর্যটন শিল্পে জোর দিতেই এই উদ্যোগ। রাজনৈতিক ডিভিডেন্ডের জন্য এটা করা হচ্ছে না, এটা উত্তরবঙ্গ ট্যুরিজমের একটা ক্ষেত্রভূমি। তো এই যে রিলিজিয়াস এবং তার সাথে আমাদের একটা লিগেসি আছে, কালচারাল সংস্কৃতির ব্যাপারটা, সেটার সমন্বয় ঘটবে। মন্দির তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েও কটাক্ষ করে বিজেপি বলছে অনেকটা দেরি হয়ে গেছে। जहाँ तक मंदिर का विषय है, कोई भी व्यक्ति नेता हो मंदिर बनाता है, मुझे लगता है उसका विरोध कोई नहीं करेगा। लेकिन मुझे लगता है ममता दीदी ने 15 साल मस्जिद ज़्यादा बनाए और जाते जाते मंदिर की कल्पना आप कर रहे हो, मुझे लगता है आपने थोड़ी देर कर दी। যেখানে মন্দিরের শিলান্যাস হওয়ার কথা, সেই এলাকাটি মাটিগাড়া, নকশালবাড়ি ও শিলিগুড়ির বিধানসভার মাঝামাঝি। ওই দুটি বিধানসভাই বিজেপির দখলে। উত্তরবঙ্গে বিজেপির পায়ের নিচের মাটি বেশ শক্ত। এই নির্বাচনে বিজেপির সেই শক্ত জমিতে হিন্দু ভোটে ধস নামাতে পারবে কি তৃণমূলের মন্দির রাজনীতি? প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। ধূপগুড়িতে তৃণমূলের ছাত্রনেতা ঘুরছেন বাউন্সার নিয়ে, দেখিয়েছি আপনাদের আজ শুরুতেই। আর নবাবের জেলা মুর্শিদাবাদে বেগমের নিরাপত্তাই প্রত্যাহার। বেগম মানে শাহনাজ বেগমের কথা বলছি। গত মাসে তৃণমূল ছেড়েছেন, ফিরেছেন কংগ্রেসে, নিজের পুরনো দলে। তারপরেই সরকারি নিরাপত্তা তুলে নিয়েছে প্রশাসন। মানে তৃণমূলে থাকলেই প্রাণের ধাম বা ঝুঁকি, ছাড়লে আর নেই। প্রবল ঠান্ডা, এ নিয়ে মুর্শিদাবাদের রাজনীতি রীতিমতো গনগনে। কাউরি সেকশনের একটা আক্রমণ, থ্রেটনিং, এগুলো তো আমার উপর আছেই। তো যদি আমার জন্য কিছু হয়, আমার যদি কোনো ইনসিডেন্ট ঘটে, তো তার জন্য পুলিশ প্রশাসন দায়ী থাকবে। কংগ্রেসকে ভাঙিয়ে কার্যত তাঁকে সামনে রেখেই মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল। সেই শাহনাজ বেগম তৃণমূল থেকে বেরিয়ে ফিরেছেন কংগ্রেসে। 18 ডিসেম্বর দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে জেলা পরিষদের পদ থেকেও ইস্তফা দেন শাহনাজ বেগম। এরপর 20 ডিসেম্বর ফিরে যান পুরনো দল কংগ্রেসে। আর তার কয়েকদিন পরই তার নিরাপত্তারক্ষী তুলে নিল তৃণমূল সরকারের প্রশাসন। তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন তৃণমূল ত্যাগী কংগ্রেস নেত্রী। 10 তারিখে নিরাপত্তারক্ষী তুলে নিয়েছে। আমি যেহেতু কংগ্রেসে জয়েন করেছি, তৃণমূল তো সবসময় প্রতিহিংসার পলিটিক্স করে, তো ন্যাচারালি ওরা তুলে নিয়েছে। অদ্ভুত লাগছে আমার যে একজনের থ্রেট থাকলে তাকে নিরাপত্তারক্ষী দেওয়া হয়। সেই পুলিশ প্রশাসনে আমায় দিয়েছিল, আমার কাছ থেকে তুলে নিল। অ্যাটলিস্ট আমি কিন্তু এখনো তাকে রিলিজ করিনি। যেদিন শাহনাজ তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করছেন, সেদিনই সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী লিখেছেন, খেলা একতরফা হবে না। 2013 থেকে টানা 3বার জেলা পরিষদের ভোটে জিতেছেন শাহনাজ।
2016 থেকে 18 পর্যন্ত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। 2016 থেকে 23 পর্যন্ত মহিলা তৃণমূলের ছিলেন জেলা সভানেত্রী। অনেকেই বলেন 2016 সালে কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদ ভাঙানোর অন্যতম কারিগর ছিলেন এই শাহনাজ। তারপর 9 বছর তৃণমূলে থাকলেও দলে কার্যত বিরোধী পক্ষ হয়ে ওঠেন। আর দল ছাড়তেই তার নিরাপত্তা প্রত্যাহার করে নিল প্রশাসন। শাহনাজ বেগমের পাশে দাঁড়িয়ে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে বিজেপিও। দেখেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল প্রতিহিংসার রাজনীতি। শাসক দলে থেকেও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে শাসক দল তাকে সিকিউরিটি দিয়েছে। আজকে শাসক দল ছেড়ে বিরোধী দলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তার সিকিউরিটি তুলে নেওয়া। ভাবুন তিনি কতটা প্রতিহিংসা পরায়ণ। তৃণমূল অবশ্য বিষয়টিকে প্রশাসনিক বলে দায় এগিয়েছে। সিকিউরিটি কার সিকিউরিটি প্রয়োজনকারী নয় সেটা সবটাই প্রশাসন বিষয়টা দেখেন। ফলে দলের সঙ্গে একদম প্রশাসনকে মেলানো ঠিক হবে না। উনি দলে গেছেন, দল থেকে এখন কংগ্রেস করছেন, ফলে ওই প্রসঙ্গটা অন্যরকম হচ্ছে। এবার শাহনাজদি যদি সিকিউরিটির প্রয়োজন হয় তাহলে প্রশাসন একটা কেন আরও 10টা দিতে পারে, আর যদি প্রয়োজন না হয় তাহলে যেটা নেই সেটা ক্ষেত্রে উঠিয়ে নিতে পারে। সেটা সবটাই আমাদের প্রশাসন দেখে, পুলিশ আধিকারিকরা দেখেন বিষয়টা, ডিআইবি দেখেন। ফলে এই জায়গাটার ক্ষেত্রে দলের বিষয় নয়। তবে কি শাসক দলের নেতানেত্রী হলে নিরাপত্তা মিলবে, আর বিরোধী দলে গেলেই নিরাপত্তা তুলে নেওয়া হবে? বিরোধী রাজনীতি করলে কি প্রাণের ঝুঁকি কমে যায়? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআরের নাম বাদের অভিযোগে উত্তপ্ত ভাঙড়ের শানপুকুর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি বুথে 1300 ভোটারের মধ্যে 380 জনের নাম বাদ দেওয়া হয়েছে। এসআইআরের নামে ভোটাধিকার কারার অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো। 380 জনের রিটার্ন এসেছে, তারা সাবমিট করেছে। আমার নেই, আমার এসে, কিন্তু আমার গ্রামবাসী যাতে পাবে তার স্বার্থে আজকে শানপুকুর তেমাতার মোড়ে একটা আন্দোলন হচ্ছে। বৈধ নাগরিকদের অবৈধ করে তাড়ানোর কোনো চক্রান্ত করলে আমরা মানি। এসআইয়ের আমাদের সবার নাম 500-600 লোকের নাম বাদ গেছে। কোনো আমাদের সাবমিট নিচ্ছে না, যা কাগজ দিচ্ছি, ডকুমেন্ট দিচ্ছি, আমাদের কোনো সাবমিট দিচ্ছে না।